আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে স্পোর্টস জার্নালিস্ট মাহফুজুল ইসলাম এবং আরমান হাসান। সো আজকে আমরা জানবো তাদের থেকে পুরো খেলার যে আলোচনা, তাদের সাথে সেটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে জানতে চাই যে তারা কেমন আছেন। কেমন আছেন ভাইয়া? জি ভালো। যাক আলহামদুলিল্লাহ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওকে, আমরা তো আসলে এই মুহূর্তে যে খেলা অলরেডি হয়ে গিয়েছে জার্মানি এবং আইভরি কোস্টের, আমরা প্রথমেই সেই ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছি। সো সেই ব্যাপারে যদি আপনারা বলেন জার্মানির পারফরমেন্সটা কেমন ছিল, আইভরি কোস্টের পারফরমেন্সটা কেমন ছিল, প্রথমে আমি ভাইয়ার কাছে যেতে চাই, মাহফুজ ভাইয়ের কাছে। জার্মানির সবচেয়ে বড় বিষয় 12 বছর পর তারা হচ্ছে গিয়ে নকআউট পর্বে উঠলো, মানে নতুন ফরমেশনে রাউন্ড অফ 32। এটা নিশ্চয়ই জার্মানির জন্য একটা স্বস্তির খবর। এখন কথা হচ্ছে কি যে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে না গ্রুপ রানার আপ হয়ে যাবে, সেটা হচ্ছে গিয়ে বিষয়। একটা বায়ার্ন মিউনিকময় আমরা একটা ম্যাচ দেখলাম। সেই ম্যাচে আসলে স্টার্টিং 11-এ খুব সম্ভবত 5 জন বায়ার্ন মিউনিকের প্লেয়ার। এটা হয়ে থাকে জার্মান ন্যাশনাল টিমের একটা ক্যারেক্টারই বলা যায়, যে যেটা এর আগে অনেক বেশি ছিল। 2018 ওয়ার্ল্ড কাপে তো পুরো বায়ার্ন মিউনিক টিম নিয়ে হচ্ছে গিয়ে তারা অলমোস্ট প্রায় ওয়ার্ল্ড কাপ খেলেছে। 2022-এ এই রেশিওটা কম ছিল। তবে যেটা ম্যাচের আগে যেটা ধারণা করেছিলাম যে অন্তত মার্জিনটা খুব বড় হবে না, কারণ আইভরি কোস্টের দীর্ঘদিন পর তারা খেলছে, তাদের এক ধরনের একটা জেদ তো নিশ্চয়ই থাকে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করার। সেই জায়গায় জার্মানির এগেনস্টে তাদের একটা ডিপ ডিফেন্ডিং তারা করবে এবং কাউন্টার অ্যাটাক ফরমেশনে খেলবে, সেই একটা ধারণা ছিল। সেই ধরনের কাছাকাছি কিছু একটা হয়েছে, সেটা গতকালকেও আমি একটা শোতে বলেছিলাম। কিন্তু যেই আইভরি কোস্ট যেই প্রেশারটা জার্মানির ব্যাকলাইনে এইভাবে দিতে পারবে, সেটা আমার ধারণার বাইরে ছিল। তারা অলমোস্ট 41% বল ক্যারি করেছে এবং তারা কিন্তু চেষ্টা করেছে মিডফিল্ড থেকে বল মানে ম্যাচটাকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু জার্মানির সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে ফিজিক্যাল অ্যাডভান্টেজের জায়গা আইভরি কোস্ট অনেক বেশি ছিল, তাদের অনেক বেশি ইন্টেন্সিটিটা অনেক বেশি ছিল। বাট জার্মান ফুটবলারদের যেই বেড়ে ওঠা, যেভাবে হচ্ছে কি তারা ফুটবলটাকে দেখে, ফুটবলটা খেলে, কিংবা তাদের ফুটবল ফিলোসফি এবং কৌশলের জায়গায় আইভরি কোস্ট আসলে ধরা খেয়ে গেছে বলা যায়। এবং গোল তারা কিন্তু জয়সূচক গোলটি পেয়েছে 94 মিনিটে। এবং তিনিও বদলি খেলোয়াড়, জামাল মুসিয়ালার বদলি তিনি নেমেছিলেন। তার নামটা হচ্ছে গিয়ে তিনি সান্ডারল্যান্ডে খেলেন খুব সম্ভবত, তিনি রাইট সান্ডারল্যান্ডে খেলেন। আচ্ছা যাই হোক, বাই দ্য ওয়ে আমরা আগাই। উন্দাভ তিনি হচ্ছে গিয়ে তার যেই ইফেকশন, তিনি 60 মিনিটে বদলি হয়েছেন এবং সেই সময় নাগলসম্যান 3টা বদলি করেছে এবং সেই বদলিগুলোই কিন্তু হচ্ছে গিয়ে ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিয়েছে, টার্নিং পয়েন্ট। এবং জার্মানি প্রথম যখন গোল কনসিড করে এবং যখন তারা হচ্ছে গিয়ে মানে ফার্স্ট হাফে যখন হচ্ছে গিয়ে গোলটা শোধ করতে পারেনি, তার আগে হচ্ছে গিয়ে একটা হাভার্সের একটা গোল বাতিল হয়, গোলকিপারের সঙ্গে একটা বডি কন্ট্যাক্ট ছিল, ব্যাটেল ছিল। সেই জায়গায় জার্মানি কিছুটা কিন্তু পিছিয়েও পড়ে। তারা 2 উইং কাজে লাগিয়ে কিছু প্রেশারও ক্রিয়েট করেছিল, মুসিয়ালা সেই ফিনিশিংগুলো টাচ দিতে পারেনি। যাই হোক, বাই দ্য ওয়ে তারপরে হচ্ছে গিয়ে তারা 60 মিনিটের বদলি, 3টা বদলি হচ্ছে গিয়ে ম্যাচের পুরো সিনারিও চেঞ্জ করে দেয় এবং 68 মিনিটে তারা এই সফলতাটা পায় এবং উন্দাভের হচ্ছে গিয়ে 94 মিনিটের গোল, এটা পুরো ম্যাচটাকে একটা ডিফারেন্ট অ্যাটমসফিয়ারে নিয়ে যায়। নইলে আইভরি কোস্ট কিন্তু ম্যাচে পয়েন্ট নিয়ে ফিরতে পারতো। আচ্ছা, আমার ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, আইভরি কোস্ট কি আসলে এই বিশ্বকাপে মানে ট্রফির কাছাকাছি যেতে পারবে? তাদের কি সম্ভাবনা আছে? আর জার্মানির বিপক্ষে যে ম্যাচটা তারা খেললো, আপনি যদি দেখেন তাদের পারফরমেন্স, তারা সর্বোচ্চটাই দিয়েছে। এখন জার্মানির ক্ষেত্রে যে বিষয়টা হয় কি, জার্মানি আসলে কামব্যাক করতে খুব পছন্দ করে। গত কয়েকটা বিশ্বকাপে আপনি দেখেন, গত 2 বিশ্বকাপে তারা প্রথম রাউন্ডে বাদ হয়েছে। এর আগে 2014 যখন তারা বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনার বিপক্ষে, সেই ম্যাচেও তারা কামব্যাক করেছে, একেবারে ফাইনালে 113তম মিনিটে সেই গোল। তো জার্মানির ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, আইভরি কোস্ট কিছুটা আমি মনে করবো যে পরিকল্পনা তাদের ভুল ছিল। ভুলটা তারা কোথায় করেছে, যখন তারা 1-0 গোলে এগিয়ে আছে, আপনি প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে আছেন, দ্বিতীয়ার্ধে খুব স্বাভাবিকভাবে জার্মানি আপনাকে অ্যাটাকিং ফুটবল খেলে তারা প্রেসিং করেছে। তো সেই প্রেসিং এর জায়গাটাতে আইভরি কোস্ট কিছুটা হাল ছেড়ে দিয়েছে একেবারে ম্যাচের শেষ 20 বা 30 মিনিটে। আপনি যদি উন্দাভের প্রথম গোলটা দেখেন, সেই গোলটা হওয়ার পরে পুরোপুরি আইভরি কোস্টের যে ডিফেন্স অনেকটা তারা কিছুটা ঢিলেঢালা হয়ে গেছে এবং সেই সুযোগটা জার্মানি নিয়েছে। উন্দাভ দ্বিতীয় যে গোলটা করেছে 94তম মিনিটে, ওই মোমেন্টটা আসলে কি করে, একেবারে শেষ মুহূর্তে দলগুলো যখন এক সমতা থাকে, হয় আপনাকে অ্যাটাক করতে হবে অথবা ডিফেন্স করতে হবে। কিন্তু আইভরি কোস্ট যে কাজটা করেছে, তারা ডিফেন্স করতে গিয়ে তারা ম্যান মার্কিং করা ভুলে গিয়েছে এবং উন্দাভ যে গোলটা করেছে পুরোপুরি মার্কিং এ ছিল না। উনি বলটা পেল, ডান পায়ে রিসিভ করলো এবং বাম পায়ে জাস্ট 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গোল। তো ওই জায়গাটাতে আসলে আইভরি কোস্ট একটা ভুল করেছে এবং এই ধরনের ভুল আসলে করা যাবে না। আপনি যখন বিশ্বকাপ খেলতে আসবেন,
জার্মানির বিপক্ষে বড় দলের বিপক্ষে 1-1 গোলে ড্র করাটা আইভরি কোস্টের জন্য অনেক বড় একটা প্রাপ্তি হতো, কিন্তু সেই সুযোগটা তারা হাতছাড়া করেছে। আর বিশ্বকাপে যেটা বললেন এখনো সুযোগ রয়েছে তাদের পরবর্তী যে সেকেন্ড যে রাউন্ড সেখানে যাওয়ার। জার্মানি দুটো ম্যাচ খেলছে, দুটো যা জিতেছে এবং পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে। এখন তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে কি হবে না সেটা তো পরের ম্যাচের উপরেই নির্ভর করবে। তবে জার্মানি এই বিশ্বকাপে খুব দারুণ একটা টিম, ডিফারেন্ট ভাবে তাদেরকে উপস্থাপন করা হচ্ছে। বিশেষ করে নাগেলসম্যানের কথা বলতে হয়, তিনি যেভাবে দলটাকে গুছিয়ে এনেছেন। বিশ্বকাপের আগে প্রশ্নবিদ্ধ হচ্ছিল তার কোচিং আসলে কেমন হয়, এত কম বয়সে একজন কোচ দিয়ে জার্মানির মতো হেভি ওয়েট একটা দল বিশ্বকাপে আসলে সাফল্য পাবে কিনা, কারণ খুব প্রেশার থাকে জার্মানির মতো টিমের উপর। আসলে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, দর্শকদের প্রেশার রয়েছে, 2014 সালে তারা চ্যাম্পিয়ন ছিল। তো এই টিমকে কোচিং করানোটা একটা প্রেশারের বিষয় আর কি। তো সেই জায়গাটা নাগেলসম্যান দারুণ করেছে। 1-0 গোলে পিছিয়ে পড়ে 2-1 গোলের জয়। আমি বলবো এক কথায় আসলে জার্মানি দুর্দান্ত খেলছে। আইভরি কোস্টের যে পারফরমেন্স সেই অনুযায়ী ওনারা আসলে পরবর্তী রাউন্ডে ওনারা যেতে পারবে কিনা, অথবা তারা নকআউট পর্বে কতটা তারা ইমপ্রুভ করতে পারবে বা যেতে পারবে কিনা। এই গ্রুপে কিন্তু ইকুয়েডর এবং কুরাসাওয়ার ম্যাচটা 0-0 ড্র হয়েছে এবং কুরাসাওয়ার যে গোলরক্ষক তিনি কিন্তু 15টি শট আটকেছেন এবং এটা কিন্তু রেকর্ড, মোটামুটি ওয়ার্ল্ড রেকর্ড যে একটা ম্যাচে আপনি 15টি শট আটকে দিয়েছেন এবং অন টার্গেট শট, সবগুলোই হচ্ছে কি খুব গোল মুখের শট, খুব ইফেক্টিভ শট। তো এই ম্যাচটা ড্র হওয়ার ফলে আইভরি কোস্টের জন্য অন্তত তারা কিছুটা স্বস্তিতে আছে যে এখান থেকে হয়তোবা গ্রুপ রানার আপ হয়ে তাদের যাওয়ার সম্ভাবনাটা এখন অনেক বেশি, তারা পরবর্তী ম্যাচে ড্র করলেই চলে যাবে, এরকম একটা সিচুয়েশন। ব্যাপার হচ্ছে কি আপনি এর আগে যেটি বলছিলেন যে আসলে জার্মানির ইফেকশনটা আসলে কোথায় ছিল। জার্মানি 60 মিনিট পরে যেই তাদের ফরমেশনটা চেঞ্জ করেছে নাগেলসম্যান, এবং তার এই চেঞ্জিংয়ের পরে আগেই 2 উইং থেকে তারা খুব প্রেশার দিচ্ছিল, যেটা হচ্ছে গিয়ে জার্মান ফুটবলে যেটা হয় 4-5টা পাস করার পরে হচ্ছে গিয়ে তাদের নাম্বার 9 বক্সে গিয়ে থাকে এমন একটা সিচুয়েশনে যে সময় আসলে অপোনেন্ট আসলে বুঝতে পারে না যে হচ্ছে গিয়ে মানে এই মুহূর্তে তাদের প্ল্যানটা আসলে কি হবে, কারণ ফুটবল উইদিন 1 সেকেন্ডের মধ্যে আপনি হচ্ছে গিয়ে ম্যাচের গতি প্রকৃতি ঘুরে। এখন সেকেন্ড গোলটা যে ওদিনভ যেই গোলটা দিয়েছে সে কিন্তু হচ্ছে গিয়ে বলা যায় তাকে 2জন প্লেয়ার মার্কিং এ রেখেছিল, একজন তার হচ্ছে গিয়ে ঠিক হয়তোবা 2 ফিট সামনে, আরেকজন হচ্ছে গিয়ে 2 ফিট পেছনে, সে যাতে হচ্ছে গিয়ে কোনো দিকে মুভ করতে না পারে। বাট তার যে কার্ভটা এবং সে যে স্পেসটা পেয়েছে এবং সে এমন জায়গায় দাঁড়িয়েছে যেই জায়গাটায় আসলে মানে এটা ভেরি ডিফিকাল্ট যে আপনি উইদিন 1 সেকেন্ডসের মধ্যে আপনি বডি মুভ করে ফিনিশিং দিবেন, এটা আসলে ওই স্ট্যান্ডার্ডের ফুটবলার না হলে হয় না। তো এর জন্যই এই দলটার নাম জার্মানি, এবং নাগেলসম্যানের ওই খুব ইয়াং কোচ, তার যে ট্যাকটিক্স, তিনি হচ্ছে গিয়ে প্লেয়ার ম্যানেজমেন্টের জায়গায় বলা হয় যে যেই ওয়ার্ল্ডের টপ মোস্ট যেই কোচ, যা আনচেলত্তির কথা বলা হয়, দিদিয়ের দিশমের কথা বলা হয় এবং নাগেলসম্যানের কথা বলা হয়, তারা ম্যান ম্যানেজমেন্ট এবং প্লেয়ার ম্যানেজমেন্টে তাদের যে দক্ষতা, সেই দক্ষতাই আসলে এই ম্যাচটা হচ্ছে গিয়ে বের করে এনেছে জার্মানি।